তো ভাই আবহাওয়া তো চরম গরম এবং কেনই বা হবে না। এখানে লড়াইটা তো একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের না, বরং এই টার্গেরিয়ান পরিবারের নিজেদের মধ্যে লড়াই লেগেছে। এই দুনিয়ার সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে ড্র্যাগন, যেটা এই টার্গেরিয়ানদের কাছেই রয়েছে। তবে একটা ড্র্যাগন যদি আরেকটা ড্র্যাগনের সাথেই লড়াই করতে নেমে পড়ে তাহলে ব্যাপারটা কতটা ভয়ানক হবে। এবং এই ইভেন্টটাকেই বলা হয় ড্যান্স অফ দ্য ড্র্যাগনস, যেটার মেনশন আমরা গেম অফ থ্রোনসেও পেয়েছি। তবে এরকম ঝামেলা হওয়ার কথা তো ছিল না, কেন হলো? সেই রাজা ভিসেরিস, যাকে ভিসেরিস দ্য পিসফুল বলা হতো, কারণ তার সময় তার রাজত্বকালে গোটা দেশে সেই কন্টিনেন্টে কোনো যুদ্ধ হয়নি, মানুষ অনেক শান্তিতে বসবাস করেছে। প্রথমে তার কোনো পুত্র সন্তান ছিল না, সেই কারণে সে তার নিজের মেয়েকেই সেই সিংহাসনের রানী ঘোষিত করে। যদিও পরে গল্পটা কিছুটা চেঞ্জ হয়, যেমনটা জানি যে রাজ পরিবারে কূটনীতি তো হবেই। সেই রাজার স্ত্রী মারা যাওয়ার পর অ্যালিসেন্ট হাইটাওয়ারের সাথে সেই রাজার বিয়ে হয় এবং অবশ্যই তাদের পুত্র সন্তানও হয়। তবে রাজা আগে থেকেই তো ঘোষণা করেই দিয়েছে যে এই সিংহাসনে আমার মেয়ে অর্থাৎ রেনেরা বসবে। তবে সব গল্প তখনই বিগড়ে যায় যখন রাজা শয্যাকালে, মানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় মুখে বিড়বিড় করে কিছু একটা কথা বলে এবং তার স্ত্রী অর্থাৎ অ্যালিসেন্ট হাইটাওয়ার সেই কথাগুলোর মধ্যে তাদের ছেলে এইগনের নামটা শোনে। সে মনে করতে থাকে যে সেই রাজা হয়তো তাদের ছেলে এইগনকেই সিংহাসনে বসাতে চায়। এখন রাজার শেষ ইচ্ছা এটাই তো পালন হবে। তবে সেই স্থানে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি উপস্থিত ছিল না, ছিল শুধু রানী। অন্যদিকে রাজার মেয়ে অর্থাৎ রেনেরা, সে তো এটা বিশ্বাসই করতে পারছে না, কারণ তার পিতা স্ব ইচ্ছায় তাকে সেই সিংহাসনটা দান করেছে। আর এখান থেকেই লড়াইটা শুরু হয়, সিংহাসনের লড়াই, যে কে সেই আয়রন থ্রোনে বসবে। রেনেরা মনে করে যে সিংহাসনের অধিকার তার, সেই কারণে সে নিজেকে রানী অলরেডি ঘোষিত করেই ফেলেছে। তার যে গ্রুপটা রয়েছে বা যারা যারা তাকে সাপোর্ট করছে সেটা হচ্ছে টিম ব্ল্যাক। অন্যদিকে সেই রানী এলিসেন্ট তার নিজের ছেলেকে রাজা বানাতে চায়, কারণ সে মনে করে যে রাজা ভিসেরিস মরার আগে চেয়েছিল যে এইগন সিংহাসনে বসুক, সেই কারণে একদল আবার সেই এইগনকে সাপোর্ট করছে। তাদেরকে বলা হচ্ছে টিম গ্রিন। তো এখানেই তো বুঝে গেলেন যে এইভাবেই টার্গেরিয়ান পরিবারের ভেতরের মধ্যে ঝামেলাটা শুরু হয়। তবে এই ঝামেলাটা আরও বাড়তে থাকে, কারণ এই সম্পূর্ণ দেশটা, এই কন্টিনেন্টটা তো ছোট না, অনেক বড়। অন্যান্য রাজ্যের যে রাজারা রয়েছে বা যে লর্ডগুলো রয়েছে তারা কাকে সাপোর্ট করবে? কারণ তারা তো সেই টার্গেরিয়ান পরিবারের যে মেন রাজা তাকে সাপোর্ট করবে। কিন্তু ব্যাপার তো হয়েছে যে সেই পরিবারের নিজেদের মধ্যেই এখন ঝামেলা। সেই কারণে সেই কালো এবং সবুজ দল নিজেদের মতন করে বিভিন্ন লর্ডদের একত্রিত করতে থাকে, নিজেদের দলে আনতে থাকে। সো সবই তো চলছে। আর এরই মধ্যে এই গৃহযুদ্ধের প্রথম রক্তটা ঝরে, অর্থাৎ এইমন্ডের হাতে লিউক মারা যায়। যে সামান্য ঝামেলাটা আলোচনা করেও সলভ করা যেত, সেটা আর এখন সাধারণ আলোচনায় নেই। এখানে এখন বদলার আগুন জ্বলছে আর আসল খেলা এখনই শুরু হয়। ওয়েল বন্ধুরা, আমি বলছিলাম হাউস অফ দ্য ড্র্যাগনের স্টোরিটা। এতক্ষণ আপনাদের যে ব্রিফটা দিলাম এটা সিজন 1-এর স্টোরি, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি। আপনারা যদি না দেখে থাকেন তো কী করছেন, প্লেলিস্ট বানানো রয়েছে, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা চেক আউট করতে পারেন। তো আর ফার্দার সময় নষ্ট করছি না। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি হাউস অফ দ্য ড্র্যাগনের সিজন 2 এক্সপ্লেন করব। সো প্রথম এপিসোডের শুরুতেই একটা নস্টালজিক ফিল দেয়, একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক হয় যেটা নাম হচ্ছে গুড বাই ব্রাদার, এবং সেই মুহূর্তটা সম্পূর্ণ গেম অফ থ্রোনসের ফ্ল্যাশব্যাক দিয়ে দেয় আমাদের। যাই হোক, যারা গেম অফ থ্রোনস এখনও দেখেননি তারা চিন্তা করবে না, কারণ এই হাউস অফ দ্য ড্র্যাগনের স্টোরিটা হচ্ছে প্রিকুয়েল, অর্থাৎ এই ঘটনাগুলো গেম অফ থ্রোনসের আগে ঘটেছে। সো আমরা নাইটস ওয়াচদের দেখতে পাই। নাইটস ওয়াচ তাদেরই বলা হয় যারা সেই 700 ফুট উঁচু পাঁচিলে দাঁড়িয়ে বছরের পর বছর পাহারা দিচ্ছে। তবে কিসের জন্য? আমরা সেখানে সেই স্টার্ক পরিবারের লর্ড ক্রিগেন স্টার্কের গলাতেই শুনতে পাই। সেই নাইটস ওয়াচ যে কাজটাকে অনেকে অভিশাপ মনে করে, সিরিয়াসলি একটা মানুষকে কয়েক বছরের জন্য সেই উঁচু পাঁচিলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বরফের তৈরি যে পাঁচিলটা। তারা কেউ জানে না যে সেই পাঁচিলের ওপার থেকে কি আসবে। তারা জাস্ট হাজারো বছর পুরনো তাদের যে রীতি রেওয়াজগুলো রয়েছে সেটাকে পালন করছে। সেই কারণে অনেকের কাছে এটা শাস্তি। কেই বা সেই হাড় হিম করার ঠান্ডায় সেখানে পাঁচিলের উপর দাঁড়িয়ে থাকতে চায়, তবে ক্রিগেন স্টার্কের কাছে এটা একটা অনার। প্রায় হাজারো বছর পুরনো তাদের রীতি, যেটাকে সম্পূর্ণ করার জন্য যোগ্যতা লাগে, মনের জোর লাগে। রেনেরা তার নিজের ছেলেকে পাঠিয়েছে, অর্থাৎ যে সেরিস ভ্যালেরিয়ান, যে সেখানে গিয়ে ক্রিগেন স্টার্কের সাথে কথা বলে। তার জানা তো প্রয়োজন যে এই লড়াইতে স্টার্করা তাদেরকে সাহায্য করবে নাকি। তারা সেই 700 ফুট উঁচু বরফের পাঁচিলে ওঠে, তখনও স্নোফল হচ্ছে। ক্রিগেন জানায় যে উইন্টার ইজ কামিং, শীত আসছে। তবে যে সেরিস অবাক যে যথেষ্ট ঠান্ডা, সেখানে আরও কি ঠান্ডা পড়া বাকি আছে। ক্রিগেন জানায় যে এটা তো কিছু না, যখন ঠান্ডা আসবে তখন সেই সম্পূর্ণ স্থানটা ঢেকে যাবে বরফে, সব কিছু সাদা হয়ে যাবে এবং গরমের যে স্মৃতিগুলো রয়েছে আপনার কাছে সেগুলোও মুছে যাবে। ভিসেরিসের কাছে এই নাইটস ওয়াচদের ডিউটিটা খুবই ছোট, মানে সে তো সেখানে সৈন্যদল চাইতে গেছে। সে তো ভেবেছে যে সে এখন প্রিন্স রাজপুত্র, সে সৈন্যদল চাইলেই হয়তো পেয়ে যাবে।
তবে অতটা সহজ না। ক্রিগানের কাছে তার বর্তমান ডিউটিটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিগান জানায় যে তার পিতার আমলে সেই রাজা জেহারিস টারগেরিয়ান এবং তার স্ত্রী অ্যালিসেন এখানে এসেছিল তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য। ঠিক এখন তারা যেখানে দাঁড়িয়ে রয়েছে তারাও সেখানে দাঁড়িয়েছিল। এখন সেই টার্গেরিয়ানদের সাথে তাদের ড্র্যাগনসগুলোও তো এসেছিল, তবে সেই ড্র্যাগনসগুলো সেই পাঁচিলগুলো পার করেনি। তারা লিটারেলি ভয় পাচ্ছিল সেই পাঁচিলটাকে পার করতে। তো এবারই বলুন যে বিশ্বের সবথেকে শক্তিশালী অস্ত্র অর্থাৎ এই ড্র্যাগনসগুলো এই পাঁচিলটা পার করতে ভয় পেয়েছে। কি আছে তাহলে সেই পাঁচিলের উপরে? ক্রিগান একটাই উত্তর দেয়, সেটা হচ্ছে মৃত্যু। এবং আপনি যদি গেম অফ থ্রোনস দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই জেনে গেছেন যে পাঁচিলের ওপারে যেটা রয়েছে সেটা মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর। যাই হোক, গেম অফ থ্রোনস নিয়ে আর আলোচনা করছি না। ক্রিগান স্টার্ক জানায় যে যেহেতু তারা রাজা ভিসারিসের কাছে প্রতিজ্ঞা করেছিল যে তাদের দরকারে তারা আসবে এবং রাজা ভিসারিস নিজে তার মেয়ে রেনেরাকে সেই সিংহাসনের মালিক বানিয়েছিল, সেই কারণে এই স্টার্ক পরিবার রেনেরাকেই তাদের রানী মনে করবে। তারা কিছু শক্তিশালী গ্রেভিয়ার্ডস পাঠাবে। অবশ্যই বহু মানুষের বয়স হয়ে গেছে, অনেকে রিটায়ার করে গেছে, তবে তাদের যুদ্ধের এক্সপিরিয়েন্স রয়েছে এবং এটা জানতে পেরে ভিসারিস বা জেস সে খুবই খুশি হয় যে যাক, স্টার্করা তো অন্তত তাদেরকে সাহায্য করছে। তবে সেই মুহূর্তেই দুঃসংবাদ আসে, যেটা আমরা আগের সিজনের লাস্টে দেখেছিলাম। জেসের ভাই অর্থাৎ লিউক সে মারা গিয়েছে। অন্যদিকে আমরা ডেইমন টার্গেরিয়ানকে দেখতে পাই এবং রেনিস টার্গেরিয়ানকে দেখতে পাই। তারাও সেই কালো দলেরই সদস্য। সেখানে ডেইমনের সাথে রেনিসের তর্ক লেগে গেছে। ডেইমন বলছে যে চলো আমার সাথে, আমরা এখনই গিয়ে আক্রমণ করব। সেই এইমন্ড এবং এইমন্ডের সেই বৃহৎ যে ড্র্যাগনটা রয়েছে যেটার নাম হচ্ছে ভ্যাগার, সেটাকে হত্যা করতে হবে। এখন দেখুন, এটা তো একটা ফ্যাক্ট, সেই সবুজ দলের কাছে যে ড্র্যাগনটা রয়েছে যেটার নাম হচ্ছে ভ্যাগার, তার সাইজটা অনেকটা বড় এবং অনেকগুলো যুদ্ধ লড়েছে সে, তো সেটাকে আগে মারা প্রয়োজন। ডেইমন মনে করে যে রেনিসের যে ড্র্যাগনটা রয়েছে অর্থাৎ মেলিস এবং ডেইমনের যে ড্র্যাগনটা রয়েছে অর্থাৎ ক্র্যাক্সেস, তারা দুজন মিলে হয়তো ভ্যাগারকে হারিয়ে দিতে পারবে। তবে রেনিস তার সাথে যেতে চায় না, কারণ তাদের যে রানী অর্থাৎ রেনেরা সে কি আদেশটা দিয়েছে। অবভিয়াসলি বিনা রানীর আদেশে তারা এই কাজটা কেনই বা করবে। এবং ডেইমনের কাছে এই জিনিসটা নতুন না, মানে সে কারই বা আদেশ পালন করে। আগে যখন তার ভাই অর্থাৎ রাজা ভিসারিস রাজা ছিল তখন সে তার নিজের ভাইয়েরও তো আদেশগুলো ঠিকঠাক মানতো না, নিজের মতন করে চলতো শুধু। রেনিস জানায় যে রেনেরা সদ্য তার নিজের ছেলেকে হারিয়েছে, তার একটু মৌন করার সময় প্রয়োজন। একটা মা নিজের ছেলেকে হারিয়েছে, সেই যন্ত্রণাটা অবশ্যই ডেইমন বুঝবে না, কিন্তু রেনিস সেই যন্ত্রণাটা ফিল করে। কিছুদিন আগে ডেইমনের যে স্ত্রী অর্থাৎ লেনা, যেটা ছিল রেনিসেরই মেয়ে, সেও তো মারা গিয়েছিল। তাই ডেইমন এই জিনিসগুলো ফিল করতে পারবে না যে একটা মায়ের যন্ত্রণাটা কেমন। একই সাথে রেনিস তার ড্র্যাগনের পিঠে চড়ে সম্পূর্ণ সমুদ্রটার উপর নজর রাখছে, আর অবশ্যই তার নিজের ড্র্যাগনটারও তো বিশ্রাম প্রয়োজন। অন্যদিকে ড্রিফট মার্কে আমরা লর্ড কর্লিসকে দেখতে পাই। তিনিও এই টিম ব্ল্যাকের একজন সদস্য। যাই হোক, তো লর্ড কর্লিস কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ তার কাছে রয়েছে ভ্যালেরিয়ান ফ্লিট, মানে নেভি। সে কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা জানার জন্য আপনাদের এই ম্যাপটাও দেখা প্রয়োজন। যাই হোক, এইচবিওর হাউস অফ দ্য ড্র্যাগনের অফিসিয়াল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে চেক আউট করতে পারেন। সো যেমনটা দেখছেন যে টিম ব্ল্যাক অর্থাৎ রেনেরা তারা রয়েছে ড্র্যাগন স্টোনে, অন্যদিকে কিং এইগন অর্থাৎ টিম গ্রিন তারা রয়েছে কিংস ল্যান্ডিংয়ে, এবং এই দুটোর মাঝখানে রয়েছে সমুদ্র যেটার নাম হচ্ছে ব্ল্যাক ওয়াটার বে। সো সেই টিম গ্রিনকে যদি ব্যবসা করতে হয় বা বাণিজ্য করতে হয়, তাদের জাহাজ নিয়ে বেরোতে হলে তো এই স্থান দিয়েই বেরোতে হবে। তো তাদের সেই রাস্তাটা এই ভ্যালেরিয়ান ফ্লিটরা গার্ড করে রেখেছে। তো বুঝতেই পারছেন যে লর্ড কর্লিস কতটা গুরুত্বপূর্ণ। তবে আগের সিজনে দেখেছিলাম যে তাদের একটা আলাদা ঝামেলা চলছিল ট্রায়ার্কিদের নিয়ে। তো সেই ট্রায়ার্কিরা আক্রমণ করেছিল লর্ড কর্লিসের উপরে, যার কারণে সে ঘায়েলও হয়েছিল এবং কোনো মতে বেঁচে ফিরে এসেছে। তার যে জাহাজটা রয়েছে যেটার নাম ছিল সি স্নেক, সেটা যথেষ্ট ড্যামেজ হয়েছে, তো সেটাকে রিপেয়ারিংয়ের কাজ চলছে এবং লর্ড কর্লিসকে বাঁচিয়েছে আরেকজন মানুষ যার নাম হচ্ছে আইল্যান্ড। এবং এই সিজনে এদের দুজনকে আমরা বারবার দেখব এবং লাস্টের অ্যান্সারটা পাবো। তবে আপনাদের আমি আগেই জানিয়ে দিই, কোনো কনফিউশন ক্রিয়েট করতে চাই না। এই আইল্যান্ড নামক ছেলেটা লর্ড কর্লিসের নিজেরই ছেলে, যেটাকে আমরা বাস্টার্ড বলে থাকি। দেখুন, আগেকার দিনের রাজাদের সেই ক্যারেক্টারের ব্যাপারে আপনাদের বেশি কিছু বোঝানোর প্রয়োজন নেই। লর্ড কর্লিসের একটা স্ত্রী রয়েছে যাকে একটু আগে আমরা দেখলাম অর্থাৎ রেনিস। তবে লর্ড কর্লিসের সাথে আরেকজনেরও সম্পর্ক ছিল এবং তাদেরই ছেলে হচ্ছে এই আইল্যান্ডের একটা ভাইও রয়েছে যার নাম হচ্ছে অ্যাডাম। তবে এরা কোনোদিন রিকগনিশন পায়নি, এরা কোনোদিন সেই সুযোগ সুবিধা পায়নি। সাধারণ মানুষেরা, গরিব মানুষেরা যেমনভাবে কষ্টে থাকতো এরাও সেইভাবেই থাকতো। সত্যি কথা বলতে আইল্যান্ড লর্ড কর্লিসকে জাস্ট তাদের লর্ড না, তার পিতা মনে করলেও লর্ড কর্লিস কোনোদিন তাদেরকে সেই সম্মানটাই দেয়নি। তো সেই বিপদের সময় যখন ট্রায়ার্কিরা হামলা করেছিল তখন এই আইল্যান্ডই কিন্তু লর্ড কর্লিসকে বাঁচিয়েছিল। তো এবার একটু আসা যাক কিংস ল্যান্ডিংয়ে অর্থাৎ টিম গ্রিন সবুজ দল। আকাশে একটা বড় ড্র্যাগন দেখে সেখানকার লোকেরা তো ভয় পেয়ে গেছে এবং নিজেদের স্কোরপিয়ন নামক সেই অস্ত্রগুলোকে রেডি করতে থাকে। স্কোরপিয়ন হচ্ছে এক টাইপের বৃহৎ ক্রসবোয়ের মতন জিনিস যেগুলোকে পার্টিকুলারলি ড্র্যাগনদের মারার জন্যই বানানো হয়েছে। সো পরে তারা লক্ষ্য করে যে না, এই ড্র্যাগনটা তাদের নিজেদেরই, সেই ভ্যাগার।
আমরা সেখানকার রাজা অর্থাৎ এইগন 2কে দেখতে পাই এবং আর একটা জিনিসও আপনাদের মাথায় রাখতে হবে যে এই এইগন নামটা কিন্তু কোনো ছোটোখাটো নাম না। এইগন দ্য কনকরার একটা বিখ্যাত নাম যে এই 7th কিংডমকে একত্রিত করেছিল, একটা বড় যুদ্ধ হয়েছিল যেটাকে বলা হয় এইগনস কনকোয়েস্ট। তো তারা চায় যে নিজের ছেলেদের নাম সেই এইগন রাখতে এবং ভবিষ্যতেও আমরা বেশ কয়েকটা এইগন পাবো। সো সেই রাজা এইগন দ্য সেকেন্ড বা এইগন পার্ট 2 চলে যায় তার নিজের স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে, যেটা তার স্ত্রী এবং একই সাথে তার নিজেরই বোন অর্থাৎ হেলেনা। এবং টার্গেরিয়ান পরিবারে এটাও খুবই কমন যে তারা নিজের বোন মাসি এদের সাথে বিয়ে থা করে নিজেদের ব্লাড লাইনটাকে রক্ষা করার জন্য। সেই কারণেই তো এই টার্গেরিয়ান পরিবারের ফ্যামিলি ট্রি খুবই জটিল, মানে আপনি বুঝে উঠতে পারবেন না যে কোনটা কার ছেলে কোনটা কার মা, এগুলো সহজে বুঝতে পারবেন না। এবং এদের ফ্যামিলি ট্রিটাও সেই ডার্কের মতনই কঠিন। আপনি যদি নেটফ্লিক্সের ডার্ক সিরিজটা দেখে থাকেন, যেখানে দেখেছেন যে মানুষরা 14 বার টাইম ট্রাভেল করার কারণে যে নিজেদের ফ্যামিলি ট্রি এর মধ্যে যে জগা খিচুড়ি পাকিয়েছিল, মানে সেই প্যারাডক্সের গোলক ধাঁধায় যখন বাপ ছেলেতে পরিণত হয়। যাই হোক, সেই ব্যাপারে আলোচনা করছি না। তো সেরকমই জটিল একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে। এইগন দ্য সেকেন্ড তার নিজেরই বোনকে বিয়ে করেছে এবং তাদের একটা ছেলেও হয়েছে, যেটার নাম হচ্ছে জেসাইরিস, যাকে সে তার কাউন্সিলে নিয়ে যেতে চায়। এখন হেলিনা বলছে যে কেন, ও তো বাচ্চা, ওকে কেন সেই কাউন্সিলে নিয়ে যাবে? এইগন জানায় যে সে তো বড় হবে, তাকে রাজপরিবারের নানা নিয়মকানুন তো জানতে হবে না, কারণ পরবর্তীকালে সেই তো রাজা হবে। সত্যি কি রাজা হবে সে? সেটার উত্তর একটু বাদেই পাবো। অন্যদিকে রাজা এগানের মা অর্থাৎ এলিসেন্ট, তার সাথে স্যার ক্রিস্টেন কোলের একটা গোপন সম্পর্ক তো চলছে, ফার্স্ট সিজন থেকেই দেখে আসছি। সো সেখানে একটা স্মল কাউন্সিল বসেছে, সব আলোচনা করা হচ্ছে, তাদের স্ট্র্যাটেজি করা হচ্ছে যে কারা কারা এই সবুজ দলকে সাপোর্ট করছে, মানে তাদেরকে সাপোর্ট করছে। মোটামুটি হাইটাওয়ার পরিবার রয়েছে, তারপর ল্যানিস্টাররা, তারাও সাহায্য করছে। তারা প্ল্যান করছে যে ডাল্টন গ্রেজয়কে তাদের দলে এনে দেবে। সেই ডাল্টন গ্রেজয়কে তাদের মাস্টার অফ শিপ বানিয়ে দেবে। মাস্টার অফ শিপ হচ্ছে সেই পদটা যারা রাজ্যের নেভিটাকে সামলায়, অর্থাৎ জাহাজ টাহাজ এগুলো সামলায়। সো এইভাবেই এই বড় কন্টিনেন্টের বড় বড় হাউসগুলোকে নিজেদের দলে আনার চেষ্টা চলছে। অন্যদিকে স্টার্ক এবং অ্যারেন্সরা তারা কিন্তু আবার সেই কালো দলকে সাহায্য করছে, টিম ব্ল্যাককে। এরই মধ্যে এইমন সেখানে চলে আসে। এখন এইমনকে নিয়ে তার মা অর্থাৎ এলিসেন্ট একেবারেই খুশি না, কারণ এই ঝামেলা তো এইমন্ডের জন্যই শুরু হয়েছে। এইমেন্ড এবং তার সেই ড্র্যাগনের কারণেই তো রেনেরার ছেলে অর্থাৎ লিউক মারা গিয়েছিল। এখন যুদ্ধের জন্য যখন প্রস্তুতি তারা নিয়েছে, তাহলে তাদের আগে ফোকাস করতে হবে রিভারল্যান্ডসে। সেই রিভারল্যান্ডসে বহু বছর ধরে একটা আলাদা ডিসপিউট চলছে, মানে সেখানকার নিজেদের মধ্যে ঝামেলা, যে ব্যাপারেও আমরা পরে আলোচনা করব। সো যাই হোক, এই সম্পূর্ণ কন্টিনেন্টের একটা বড় দুর্গ সেখানে রয়েছে, একটা বড় ক্যাসেল, যেটা হ্যারেনহালে উপস্থিত। তারা যদি সেই স্থানটা দখল করে নিতে পারে, তাহলে মোটামুটি এই যুদ্ধের 50% তাদের ফেভারে। অন্যদিকে রেনেরা, সে বেরিয়েছে নিজের ছেলের মৃতদেহ খোঁজার জন্য, যেটা খোঁজা খুবই কঠিন। তার ছেলের যে ড্র্যাগনটা ছিল তার শুধু ডানাটা পাওয়া গেছে। রেনেরা এবং তার ড্র্যাগন তারা দুজনেই দুঃখ প্রকাশ করে। অন্যদিকে কিংস ল্যান্ডিংয়ে সেই রাজা এগন, সে তো আর রাজকার্যের কিছুই জানে না। মানুষেরা এসে তাদের নিজেদের সমস্যার কথা বলছে, কার কি সাহায্য লাগবে, এবং সে বাচ্চা মানুষ মনের খুশিতে বলে দিচ্ছে যে হ্যাঁ তোমার যেটা লাগবে তোমাকে দিয়ে দেবো। সেটা তো হয় না। সেখানে ওটো হাইটাওয়ার উপস্থিত ছিল, যে হচ্ছে হ্যান্ড অফ দ্য কিং। হ্যান্ড অফ দ্য কিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদ, যাকে রাজার পার্সোনাল সেক্রেটারি আমরা বলতে পারি। রাজাকে সব থেকে বড় বড় উপদেশগুলো তারাই দেয়। তো ওটো তাকে বোঝায় যে এখানে আবেগ নিয়ে কাজ করলে তো হয় না, আমরা যদি একটা মানুষকে সাহায্য করি তাহলে সেখানে হাজারো মানুষ চলে আসবে, তাদের কি সাহায্য করা সম্ভব? যেখানে এই গোটা রাজ্যে খাদ্যের শর্টেজ হয়েছে, আর খাদ্যের শর্টেজ হওয়াটাও তো স্বাভাবিক। যেমনটা বললাম, এই মেন সমুদ্রপথের যে বাইরের রাস্তাটা, সেটা তো সেই টিম ব্ল্যাক তাদের নেভি দিয়ে আটকে রেখেছে, জাহাজ দিয়ে আটকে রেখেছে। বাই দ্য ওয়ে, সেখানে আমরা ল্যারি স্ট্রংকে দেখতে পাই। এই মানুষটার কাজ হচ্ছে নারদগিরি করা, এর কথা ওকে গিয়ে বলা, মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, মানে গোটা যুদ্ধের মোড়ও সে ঘুরিয়ে দিতে পারে। তার পরিবার সেই হ্যারেনহালে থাকে। তার ভাই এবং তার পিতা, তারা কিন্তু সেই টিম ব্ল্যাককে সাপোর্ট করতো, তবে ল্যারিস আবার এই টিম গ্রিনকে সাপোর্ট করছে। ল্যারিসের বেশ কিছু নিজস্ব গুপ্তচরও রয়েছে, যারা বিভিন্ন স্থান থেকে খবর জোগাড় করে। তো বলতে পারি যে তার একটা স্পাই নেটওয়ার্ক রয়েছে। অন্যদিকে অ্যালিসেন্ট তার নিজের পিতার সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ ওটো হাইটাওয়ার। অ্যালিসেন্ট মনের কথাটা জানায় যে সে এই যুদ্ধটা চায়নি, সে চায় যে ডিপ্লোম্যাটিকভাবে এই ঝামেলাটা মিটে যাক, আলোচনা করে ঝামেলাটা শর্ট আউট করা যায়। বাট যেটা হওয়ার তো সেটা হয়েছে, এবং যেটা হওয়ার সেটা হবে। অন্যদিকে আমরা মিসেরিয়াকে দেখতে পাই। সেই মেয়েটা ছিল একজন প্রস্টিটিউট, তবে তারও একটা স্পাই নেটওয়ার্ক রয়েছে, মানে তাদের গুপ্তচররা গোটা কিংস ল্যান্ডিংয়ে ছড়িয়ে রয়েছে। সেই মিসেরিয়া একটা সময় সেই ওটো হাইটাওয়ারের হয়ে নানান স্পাইগিরি করে বেড়াতো, গুপ্তচর ছিল সে। সেই কারণে ডেইমন তাকে বিশ্বাস করতে পারছে না। সেই ওটো হাইটাওয়ার যেহেতু টিম গ্রিনের সদস্য, টিম ব্ল্যাকরা তাকে বিশ্বাস করবেই বা কী করে? তবে মিসেরিয়া সেই কিংস ল্যান্ডিং ছেড়ে চলে এসেছে। সে তার নিজের দিক দিয়ে খুবই অনেস্ট,
মানে যেখানে সে টাকা পয়সা বেশি পাবে সে সেখানেই যাবে, একদম পরিষ্কার কথা। ডেইমন সেটা বুঝতে পারে এবং মিসেরিয়াকে তার নিজের দলে আনার চেষ্টা করে। মিসেরিয়াস থেকে বেশ কিছু টিপসও সে পায়, কীভাবে সে কিংস ল্যান্ডিংয়ে প্রবেশ করতে হবে, কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কারণ ডেমনের মনে তো রয়েছে বদলা নেওয়ার আগুন। যেহেতু টিম গ্রিন এই টিম ব্ল্যাকের একটা বাচ্চাকে হত্যা করেছে, অর্থাৎ রেনেরার ছেলেকে হত্যা করেছে, তাহলে সেই টিম গ্রিন থেকেও একজনকে মরতে হবে। ডেমন চুপচাপ চলে যায় সে কিংস ল্যান্ডিংয়ে ছদ্মবেশে। তবে সেখানে তার বেশি বিপদ নেই, কারণ মেন সিটিতে যারা গার্ডে ছিল রাতের বেলা, যাদেরকে গোল্ড ক্লকও বলা হয়ে থাকতো, তাদের মধ্যে বহু মানুষ কিন্তু ডেমনকে সাপোর্ট করে, যার একটা হিস্ট্রিও রয়েছে। এই গোল্ড ক্লকরা একটা সময় পুরো নিস্তেজ ছিল, তাদের কোনো শক্তি ছিল না, তাদের কোনো ক্ষমতা বেশি ছিল না। ডেমন তাদের সম্পূর্ণ ফ্রি করে দেয় যখন তাকে সিটি ওয়াচের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কারণেই তো এই গোল্ড ক্লকগুলো ডেমনের প্রতি অনেকটাই কৃতজ্ঞ এবং তারা ডেমনকে মনে মনে সাপোর্ট করে। ডেমন চলে আসে সেখানে একজন সৈন্যের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে ব্লাড, এবং পরে আরেকজন মানুষের সাথেও সাক্ষাৎ করে যে হচ্ছে একজন র্যাট ক্যাচার, তাকে সবাই চিজ বলে ডাকে। ডেমন তাদের সাথে সাক্ষাৎ করে এবং টাকার পরিবর্তে তাদেরকে সেই সিক্রেট রাস্তাটা দেখায়, যেটার সাহায্যে তারা সেই রাজবাড়িতে প্রবেশ করতে পারবে এবং যেখানে ঢুকেই তারা সেই রাজবাড়ির একজনকে হত্যা করতে পারবে। ডেমন তো তাদের টাকা দেয় যাতে তারা লুকিয়ে লুকিয়ে সেই এইমানকে হত্যা করে। তবে এইমানকে যদি তারা খুঁজে না পায় তখন কি হবে? সেই উত্তরটা তো ডেমন দেয়নি। যাই হোক, তারা টাকা পেয়ে গেছে, চলে যায় রাতের বেলা লুকিয়ে লুকিয়ে, প্রত্যেকে ঘুমাচ্ছে, এবং সেই সুযোগে সেই চিজ এবং ব্লাড র্যাট কেচার সেজে রাজার ঘরে প্রবেশ করে। রাজার ঘরে নাকি ইঁদুরের অনেক সমস্যা, তারা নাকি সেখানে এসেছে ইঁদুর ধরার জন্য। তবে এইমানকে তো সেখানে তারা পায়নি। এখন কি করবে? খালি হাতে তারা ফিরতে পারবে না, টাকা তো তারা অলরেডি নিয়েছে। তো তারা ভাবলো যে একটা সান ফর এ সান করা যাক, অর্থাৎ সেই রানী রেনেরার পুত্রকে তারা হত্যা করেছে, তো এই রাজ পরিবারেরও একটা পুত্রকেই হত্যা করা হবে। আর কে ছিল সেখানে? স্বয়ং রাজার নিজেরই ছেলে, অর্থাৎ জেহারিস। বাচ্চাগুলো সেখানে ঘুমাচ্ছিল এবং তাদের মা অর্থাৎ হেলেনার গলায় ছুরি দিয়ে তারা জিজ্ঞেস করে যে এদের মধ্যে পুত্র সন্তান কোনটা। হেলেনার হাতে কোনো রাস্তা নেই, সে বাধ্য হয়ে বলে দেয় এবং তারা সেই ছোট বাচ্চাটাকে হত্যা করে। আর কি, এবার এই লড়াইটা আগুনের ধুনো দেওয়ার মতন কাজ করে। তো রাজপুত্রের হত্যা, রাজা এগন দ্য সেকেন্ড একদম পাগল হয়ে গেছে এবং সে বুঝতে পারছে না কার উপর দোষারোপ করবে। সেই নাইট ক্রিস্টেন কোলের উপর আঙুল তুলতে থাকে যে গতকাল রাতে সে কি করছিল, কারণ তারই তো দায়িত্ব সেই রাজপুত্র এবং রানীকে রক্ষা করা। ক্রিস্টেন কোল তো গতকাল রাতে রানী এলিসেন্টের সাথে ছিল, মোটামুটি তাদের একটা আলাদা সম্পর্কের ব্যাপারে তো আমরা জানি। তবে ক্রিস্টেন কোল তো আর সেই ব্যাপারে আলোচনা করতে পারবে না। একই সাথে এইগনের মনে ভয় রয়েছে যে এখন হয়তো তার রাজ্যের লোকেরা তাকে উইক, কমজোর একটা রাজা মনে করবে, যেটা তারা অলরেডি মনে করছে। রাজ্যে খাদ্যের শর্টেজ হয়েছে, খাদ্যের অভাব, একই সাথে একটা ড্র্যাগন নাকি ড্র্যাগন পিট থেকে চুপচাপ পালিয়ে গেছে, যেটা একটা খারাপ সংকেত। তো এখন তাদেরকে কি করা উচিত? দেখুন, যেখানে ওটো হাইটওয়ার রয়েছে না, সেখানে কূটনীতি নিয়ে আপনার চিন্তা করতে হবে না। সে জানে যে মানুষদের সেন্টিমেন্ট কিভাবে জোগাড় করতে হয়। হ্যাঁ, এখন এইগন তার দলবল নিয়ে আক্রমণ করলে একটা যুদ্ধ তো হবে, তবে তাদের মানুষের সাপোর্ট তো প্রয়োজন। রাজ্যের লোকেরা দুটো ভাগে তো ভাগ হয়ে গেছে যে কাদেরকে তারা সাপোর্ট করবে। ওটো হাইটওয়ার চায় যে সে মৃত রাজপুত্র অর্থাৎ জেহারিসের মৃতদেহটা রাজ্যের মধ্যে থেকেই সেই ড্র্যাগন পিটে নিয়ে যাওয়া হোক, যাতে সাধারণ মানুষেরাও দেখতে পায় যে রাজার ছেলেকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, যাতে তাদের মনে একটা সেন্টিমেন্ট তৈরি হয়, যাতে তাদের মনে সে রানী রেনেরার ব্যাপারে একটা ঘৃণা তৈরি হয়। প্রায় 1000টা নাইট, 1000টা সৈন্য মিলে যেটা করতে পারবে না, সেই ছোট বাচ্চাটার মৃতদেহটা সেটা করে দেখাতে পারবে। কথা মতন সেই শহরের রাস্তা থেকে শোভাযাত্রা শুরু হয়েছে, বহু মানুষ সেখানে গ্যাদার হয়েছে। অ্যালিসেন্ট এবং হেলেনা তারা দুজনেই সেখানে উপস্থিত ছিল। তবে হেলিনা সেখানে একটু নার্ভাস হয়ে যায়, এতগুলো মানুষ দেখে, তাদের চেঁচামেচি এইসব দেখে সে একটু নার্ভাস হয়ে যায়। অন্যদিকে ব্লাড নামক সেই মানুষটাও ধরা পড়ে গেছে যে সেই বাচ্চাটাকে হত্যা করেছে। তবে সে তো একা না, একটা র্যাট কেচারও ছিল তার সাথে, যার নাম হচ্ছে চিজ, তাকে খুঁজতে হবে। অন্যদিকে রেনেরা, তার উপর তো দোষ পড়েছে এই খুনের। সে তো কিছুই জানে না যে তার আঙ্কেল ডেইমন এই কাজটা করিয়েছে, সব দোষ তার উপরে পড়ছে। সে বলছে যে আমি নিজেও তো একটা মা, যেখানে আমি একটা ছেলেকে হারিয়েছি, আমি কখনোই চাইবো না যে আর একটা মাও তার ছেলেকে এরকমভাবে হারাক। তবে তার কাউন্সিলেরই বহু মানুষ সেটা বিশ্বাসই করতে পারছে না, তারা মনে করছে যে রেনেরা হয়তো রাগের বশে এরকম একটা কাজ করিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, সেই কাউন্সিলে বহু মানুষ রেনেরাকে রানী মনে করে না, তবে তারা তাকে সাপোর্ট করছে। কেন? কারণ ডেইমন সেখানে রয়েছে। সেখানে বহু মানুষ অ্যাকচুয়ালি মনে মনে চায় যে ডেইমন তাদের রাজা হোক। ঠিক একই আলোচনা রেনেরা এবং ডেইমনের মধ্যে হয়। রেনেরা পরে জানতে পারে যে ডেইমনের কারণেই এটা হয়েছে। ডেইমন জানায় যে সে সেই ছোট বাচ্চাটাকে না, বরং এইমনকে হত্যা করতে চেয়েছিল, বাট একটা মিস্টেক্স হয়ে গেছে।
এখন রেনেরা তো বুঝে গেছে যে ডেমন তো কারোর থেকে আদেশ নেয়নি এই কাজটা করার জন্য, সে নিজে থেকেই করছে। সে কোনোদিনই কারোর আদেশ ঠিকঠাক ফলো করতো না। সেও যে মনে মনে রাজা হতে চায় এই 7th কিংডমের, রেনেরা এটাও তো জানে। যাই হোক, সেখানে তাদের মধ্যে ঝামেলা হয়, তো ডেমন তো সেখান থেকে চলে যায়, ড্র্যাগনের পিঠে উড়ে চলে যায় হ্যারেনহালের উদ্দেশ্যে। অন্যদিকে ডেমনের মেয়ে অর্থাৎ বেইলা, তাকে রেনেরা দায়িত্ব দেয় যে সে যাতে তার ড্র্যাগনের উপরে চেপে সে কিংস ল্যান্ডিংয়ের উপরে নজর রাখে, কারণ তাদেরও তো জানতে হবে যে সেই সবুজ বাহিনী তারা পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছে। অন্যদিকে স্যার ক্রিস্টেন কোল, তার যে ডিউটি সেটা তো সে করতে পারেনি, অর্থাৎ রাজপুত্রের রক্ষা। সেই কারণে সে একটা প্ল্যান এঁটেছে। সে চলে যায় স্যার এরিকের সাথে সাক্ষাৎ করতে, যে হচ্ছে কিংস গার্ডের একজন সদস্য, এবং তাকে দোষারোপ করতে থাকে যে গতকাল যখন হত্যাকারীরা ঢুকেছিল সেখানে সে কি করছিল। মানে সে ক্রিস্টেন কোল নানানভাবে স্যার এরিককে দোষারোপ করছে। একই সাথে স্যার এরিকের আর একটা যমজ ভাইও রয়েছে, যে আবার বর্তমানে টিম ব্ল্যাকের সাথে রয়েছে। সেই কারণে কোল মনে করছে যে স্যার এরিকের ভাইয়ের মতন হয়তো সেও বেইমানি করছে এই রাজার সাথে। তবে স্যার এরিক জানায় যে না। তবে স্যার ক্রিস্টেন কোল যেহেতু কিংস গার্ডের কমান্ডার, সেই কারণে তার আদেশ তো পালন করতে হবে। সে যখন স্যার এরিককে দোষারোপ করেছে, তার মানে সেই দোষী। তবে তার শাস্তি তাকে দেওয়া হবে না, বরং তাকে একটা সুযোগ দেওয়া হবে তার ভুলটাকে ঠিক করার জন্য। কিভাবে সেটা সে ঠিক করবে? ঠিক সেই হত্যাকারীগুলো যেমন লুকিয়ে লুকিয়ে প্রবেশ করেছিল, তাকেও ঠিক লুকিয়ে লুকিয়ে সেই ড্র্যাগন স্টোনে যেতে হবে এবং রানী রেনেরাকে হত্যা করতে হবে। তবে সেখানে তো প্রচুর গার্ড, কি হবে? ওয়েল, যেমনটা বললাম, তার একটা যমজ ভাইও তো রয়েছে। সেখানে উপস্থিত গার্ডরা বুঝতেও তো পারবে না যে কোনটা আসল স্যার এরিক বা কোনটা না, কারণ তার ভাইকে তার মতন দেখতে। এরই মধ্যে আমরা হিউ নামক আরেকজন মানুষকে দেখতে পাই। সেও কিংস ল্যান্ডিংয়ে বসবাস করে। একই সাথে তার মেয়েটাও কিন্তু অসুস্থ। বাড়িতে তাদের খাদ্যের শর্টেজ রয়েছে, টাকা পয়সাও আসছে না। সে বাইরেও বেরোতে পারছে না, কারণ সম্পূর্ণ শহরের দরজাই বন্ধ করে দেওয়া হয়েছে। সো এত কিছুর জন্য হিউয়ের ঘরে খাবার দাবার ঠিক মতন আসছে না, সে তার মেয়ের চিকিৎসাও করাতে পারছে না, সে চিন্তিত। অন্যদিকে রাজা এইগান করে বসেছে আর একটা পাগলামি। সেই র্যাট ক্যাচারটাকে তো সে ধরতে পারেনি, সেই কারণে গোটা শহরে যতগুলো র্যাট ক্যাচার রয়েছে তাদেরকে শহরের মাঝখানে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। বহু মানুষ সেটা দেখছে, বহু মানুষ কান্নাকাটি করছে, এবং যেটা দেখে ওটো হাইটাওয়ার আরও রেগে যায় যে কারোর সাথে কনসাল্ট না করে সে এই পদক্ষেপটা কেনই বা নিল। একটা নির্দিষ্ট খুনিকে খুঁজতে গিয়ে তারা বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। সেখানে সেই নিরীহ মানুষগুলোর পরিবার এই রাজদরবারের সামনে এসে দাঁড়িয়ে রাজার নামে গালাগালি করে যাচ্ছে, তাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। এগুলোর জবাব কে দেবে? এই ওটো যেখানে চাইছে রাজার বেশ কিছু সাপোর্ট জোগাড় হোক, সেখানে রাজা তত পাগলামি করে যাচ্ছে। তবে এটা তো জাস্ট ছোট পাগলামি। ওটো যখন এটা জানতে পারে যে সেই ক্রিস্টেন কোল স্যার এরিককে পাঠিয়েছে রানী রেনেরাকে হত্যা করার জন্য, তখন সে আরও ক্ষেপে যায় যে সে মানুষটাকে একা পাঠিয়েছে সেখানে, কারোর সাথে কোনো কথা না বলে, কোনো কনসাল্ট না করে, কোনো ডিসিশন না নিয়ে সে একা একাই কাজগুলো করছে কেন। এখন বোঝাতে চায় যে সে ভীতু না, সে কিছু করে দেখাতে চায়, সে তার মতন চুপচাপ বসে থাকবে না। আর তখন ওটা হাইটাওয়ার বুঝে গিয়েছে যে সত্যি এগনের যে পিতা ছিল, অর্থাৎ ভিসাইরিস দ্য পিসফুল, যার কথা প্রথমেই বলেছিলাম, তাকে অনেকে ভীতু কমজোর মনে করতো। তবে একটা জিনিস মাথা রাখবেন যে তার কূটনীতির জন্যই এই গোটা 7th কিংডমে কোনো যুদ্ধ হয়নি, কোনো ঝামেলা হয়নি। সেই সময় মানুষেরা শান্তিতে বসবাস করেছে, যে শান্তিটা এখন উড়ে যাবে। ওটো তখন মনের কথাটা সত্যিই বলে দেয় যে তার পিতা অর্থাৎ ভিসাইরিস কখনোই চায়নি যে এগন সেই রাজ সিংহাসনে বসুক। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ওটো এটা জানে। যাই হোক, সেখানে তাদের তর্কাতর্কি হয়। সেই কারণে এইগান ওটোকে তার পদ থেকে ছাঁটাই করে দেয়। ওটো হাইটাওয়ার ছিল হ্যান্ড অফ দ্য কিং, এখন সেই জায়গাটা পেয়ে যায় স্যার ক্রিস্টেন কোল। অন্যদিকে সে মিসারিয়া, যাকে রানী আটকে রেখেছিল অর্থাৎ রেনেরা। তবে মিসারিয়ার সাথে অনেক কথা বলার পর সে বুঝে যায় যে না, এই মেয়েটার কোনো দোষ নেই। যেহেতু মেয়েটা আগে একটা স্পাই ছিল, তাই বলে যে সে যে সত্যতা করে বেড়াচ্ছে সেটা না, সে তাকে মুক্ত করে দেয়, এমনকি সেখান থেকে নিরাপদে যাওয়ার একটা সুযোগও করে দেয়। তবে মিসারিয়া যখন সেখান থেকে ফিরছিল, তখন সে কিছু একটা খটকা লক্ষ্য করে। খটকা হচ্ছে এটাই যে স্যার এরিকের যে যমজটা রয়েছে না, সে সেখানে চলে এসেছে রানীকে হত্যা করার জন্য। অ্যাকচুয়ালি দুই ভাইয়ের নাম হচ্ছে, একজন হচ্ছে এরিক, একজন হচ্ছে এরিক, একটা এ এবং একটা ই। এখানে যে রানীকে হত্যা করতে এসছে সে হচ্ছে এ। সো সে মোটামুটি বহু গার্ডদের তো বোকা বানিয়েই দিয়েছে। সে ভেতরে প্রায় প্রবেশ করেই যায়, এবং রানীকে যখন হত্যা করতেই যাবে তখনই তার নিজের ভাইয়ের মুখোমুখি হয় সে। সেখানে তাদের মধ্যে চরম লড়াই হয়, এবং এরিকের যে দায়িত্ব ছিল রানীকে রক্ষা করা, সেটা সে করে। নিজের ভাইকে সে হত্যা করে, তবে সে এখন তার কর্ম থেকে মুক্তি নিতে চায়। এই রাজ পরিবারের লড়াই, ভাই ভাইকে হত্যা করিয়ে দেয়। সেই কারণে সে নিজের তলোয়ারটা তার নিজেরই পেটে ঢুকিয়ে আত্মহত্যা করে। এর পরের এপিসোডে আমরা রিভারল্যান্ডের দুটো বড় হাউস, তাদের ভেতরের ঝামেলাটা জানতে পারি। দুটো বড় পরিবার, একটা হচ্ছে হাউস ব্র্যাকেন এবং আরেকটা হচ্ছে হাউস ব্ল্যাকউড।
এবং এই দুটো পরিবারের মধ্যে যুদ্ধ প্রায় কয়েক শত বছর আগে থেকে, মানে নতুন রাজ্য তৈরি হয়ে যাচ্ছে, নতুন রাজা চলে আসছে, কিন্তু এদের ঝামেলা চলতেই আছে। সেখানেও কিছু ইয়ং ছেলেপেলেদের আমরা দেখতে পাই যাদের মধ্যে তর্ক লেগেছে সীমানা নিয়ে, পাথর দিয়ে তখন সীমানা বানানো এবং কে পাথর সরিয়েছে এই নিয়ে তাদের মধ্যে লড়াই লেগেছে। একই সাথে এখন যেহেতু এই সম্পূর্ণ রাজ্যটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে যে কে সেই সবুজ দলকে সাপোর্ট করবে, কে সেই ব্ল্যাক টিমকে সাপোর্ট করবে। হাউস ব্র্যাকেন তারা সেই সবুজ দলকে সাপোর্ট করে, তারা মনে করে যে রেনেরা সে একটা বাচ্চার হত্যা করিয়েছে। অন্যদিকে হাউস ব্ল্যাকউড তারা আবার সেই এইগনকে তাদের রাজা মনে করে না। এই ব্ল্যাকউডদের সাথে হাউস টালির কিন্তু খুব ভালো সম্পর্ক, হাউস টালির সাথে আবার সেই রানী রেনেরার ভালো সম্পর্ক, অর্থাৎ এরা প্রত্যেকে হচ্ছে টিম ব্ল্যাক। তো যাই হোক, সে টিম ব্ল্যাক হোক বা টিম গ্রিন হোক, এটা তো জাস্ট বাহানা। এদের ভেতরে ঝামেলা অনেক পুরনো এবং তারই একটা ঝলক আমরা সেখানে দেখতে পাই। সামান্য তর্ক থেকে সেখানে একটা বড় যুদ্ধ লেগে যায় এবং নিমেষের মধ্যে সেখানে জাস্ট কয়েক হাজার মানুষের লাশ ছড়িয়ে পড়ে। অন্যদিকে সেই ড্র্যাগন স্টোনে স্যার এরিক এবং এরিকের মৃতদেহটাকে কবর দেওয়া হচ্ছে। রেনেরার সাথে রেনিস সেখানে উপস্থিত ছিল। রেনেরা মনে করছে যে যুদ্ধ তো এইভাবেই শুরু হচ্ছে, তবে রেনিস তো জানে যে এই যুদ্ধ অনেক বছর আগে শুরু হয়েছে, যখন রেনেরার ছেলে লিউক এইমন্ডের একটা চোখ অন্ধ করে দিয়েছিল। এই ঝামেলাটাকে মেটাতে পারবে রেনেরা, এবং এটাকে মেটাতে হলে অবশ্যই তাকে এলিসেন্টের সাথে সাক্ষাৎ করতে হবে। রেনিস জানে যে এলিসেন্ট অন্তত এই ঝামেলাটা চায় না, এবং আমরা এটাও দেখেছি সত্যি তাই। এলিসেন্ট চেয়েছিল যে তার ছেলে সিংহাসনে বসুক, মা হিসাবে তো সে সেটাই চাইবে, কিন্তু সে এরকম রক্তপাত হোক, চারিদিকে এরকম যুদ্ধ হোক, এইটা সে চায়নি। এবং আফটার অল রেনেরা এবং এলিসেন্ট তারা দুজনে তো বেস্ট ফ্রেন্ড ছিল একটা সময়। তো রেনেরার অবশ্যই একবার দেখা প্রয়োজন যে আলোচনা করে এই যুদ্ধটাকে আটকানো যায় নাকি। অন্যদিকে সেই গ্রিনসের একটা কাউন্সিল বসেছে, স্মল কাউন্সিল, যেখানে স্যার ক্রিস্টেন কোল অফার দেয় তাদেরকে যে সে রিভারল্যান্ডে যাবে। যেটা একটু আগেই দেখলাম যে রিভারল্যান্ডে সে ব্র্যাকেন এবং ব্ল্যাকউডদের ভেতরে ঝামেলা হচ্ছে, এই ঝামেলাটাকে তারা শিল্ড বানিয়ে ইউজ করতে পারে। ব্র্যাকেন্সরা কিন্তু এই গ্রিনদেরই সাপোর্ট করবে, রাজা এগনকে। এই সাহায্যটা প্রয়োজন। ক্রিস্টেন কোল সেখানে যাচ্ছে এবং তার প্ল্যান আছে যে তারা হ্যারেনহালটাকে দখল করবে, এবং সেটা দখল করলে একটা বড় সৈন্যদল তাদের সাপোর্টে আসবে। যাই হোক, সেই মিসারভেয়ার সে ফিরে এসেছে এবং সে এখন রেনেরার কাছে খুবই লয়াল। রেনা তার দয়াটা দেখিয়েছে যে সে তো চাইলে তাকে শাস্তি দিতেই পারতো, তা সত্ত্বেও সে তাকে নিরাপদ সেখান থেকে বেরোনোর একটা সুযোগ করে দেয়। এবং ট্রাস্ট মি, এই মেয়েটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে একটু বাদে। অন্যদিকে রেনার সাথে সাক্ষাৎ করে। রেনা হচ্ছে ডেইমনের মেয়ে। তাদের মা লিনা মারা যাওয়ার পর রেনেরা তার দায়িত্বটা নেয়। সো তাকে একটা ডিউটি দিয়েছে রেনেরা, সেটা হচ্ছে রেনেরার আরও 3টে ছেলে রয়েছে, অর্থাৎ জফেরি, এইগন এবং ভিসেরিস। তাদেরকে নিরাপদে সেই এরিতে নিয়ে যেতে হবে, যেখানকার রানী অর্থাৎ লেডি জেন এরেন সে তাদের দেখাশোনা করবে। অবভিয়াসলি তার পরিবর্তে তাদেরকে একটা ড্র্যাগনও দিতে হবে, ড্র্যাগন প্রোটেকশন। মানে সস্তায় ফ্রিতে তো কেউ কারোর বাচ্চার দেখাশোনা করবে না, না। যদিও দেখাশোনা করার এই টার্মটাকে ওয়ার্ড বলা হয়, যেখানে একটা বড় রাজপরিবারের কোনো ছোট ছেলেকে একটা ভিন্ন রাজপরিবার বড় করে, এটা চুক্তি অনুযায়ী হয়। তো রেনেরা তো দেখছে যে চারপাশে যা খুনাখুনি হচ্ছে, লুকিয়ে চুরিয়ে লোক যেখানে ঢুকে যাকে তাকে খুন করে দিচ্ছে, তো তার মনে নিজের ছেলেপেলেগুলোকে নিয়ে একটু চিন্তা শুরু হয়েছে। সেই কারণে সে তাদেরকে নিরাপদ স্থানে পাঠাতে চায়। তবে রেনার মধ্যে এই কাজটা করার তেমন ইচ্ছে নেই। প্রথমত তার নিজস্ব কোনো ড্র্যাগন নেই। তার বোন বেইলা, তার একটা ড্র্যাগন রয়েছে, তার বড় বড় ডিউটি, সে ড্র্যাগনের পিঠে চড়ে চারিদিকে নজরদারি করছে। তো রেনার তো কোনো ড্র্যাগন নেই, সেই কারণে সে নিজেকে খুব ছোট মনে করছে। তবে সেটা একদমই না, তার দায়িত্বটা অনেক বড়। তাকে সেই বাচ্চাগুলোর সাথে যেতে হবে। একই সাথে রাজপুত্র হ্যারাটিসকেও একটা চিঠি সে লিখতে বলে, যাতে রেনেরার বাকি দুটো ছেলে অর্থাৎ এইগন এবং ভিসারিস তার যাতে দেখাশোনা তারা করে। সে প্রিন্স রেজিও হ্যারাটিস তারা থাকে পেন্টসে। পেন্টস হচ্ছে একটা আলাদা কন্টিনেন্টের অংশ, যেটাকে আমরা এসোস বলি। মোটামুটি এই সম্পূর্ণ ম্যাপটা যদি দেখেন তো এখানে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে ওয়েস্টেরস, যেখানে গেম অফ থ্রোনস এবং হাউস অফ দ্য ড্রাগনের মেন স্টোরিগুলো বেশিরভাগ কমপ্লিট হয়েছে, এবং এসোসে খুব কম ইভেন্টই হয়েছে। এই হাউস অফ দ্য ড্রাগন সিরিজে এখনো পর্যন্ত এসোসে কোনো মেজর ইভেন্ট ঘটেনি। তবে এই সম্পূর্ণ ইউনিভার্সের ইতিহাস কিন্তু এই এসোস থেকেই শুরু হয়েছিল। সেই ওল্ড ভ্যালেরিয়া, তারপর ব্ল্যাক ম্যাজিক, যেটার থেকে ড্র্যাগনদের তৈরি করা, তো নানান জিনিস সব এই এসোসের মধ্যেই হয়েছিল। যাই হোক, আমাদের ডেইমন ফাইনালি সেই হ্যারেনহালে গিয়ে পৌঁছায়। একটা ভাঙা চোরা ক্যাসেল, ভেবেছিল প্রচুর লোক সেখানে থাকবে। ডেইমন তো সেখানে গেছে সেই ক্যাসেলটাকে মানে হ্যারেনহালটাকে দখল করার জন্য, কারণ সেটা একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট। সেখানে গিয়ে সে স্যার সাইমন স্ট্রংয়ের সাথে সাক্ষাৎ করে, যে প্রথমেই ক্লিয়ার করেই দেয় যে তারা রেনেরাকেই সাপোর্ট করবে, অর্থাৎ তারাও সেই টিম ব্ল্যাককে সাপোর্ট করছে। তবে ডেমন কী করে বুঝবে, কারণ এই পরিবারেরই তো ছেলে স্যার ল্যারি স্ট্রং বর্তমানে গ্রিনসদের সাথে কাজ করে যাচ্ছে। যদিও সেই ল্যারি স্ট্রংকে এই পরিবারের কেউ পছন্দ করে না। সেই ল্যারি স্ট্রং কিন্তু নিজে তার নিজের পিতা এবং ভাইকে হত্যা করিয়েছিল। সো যাই হোক, এগুলো তো প্রথম সিজনেই জেনেছি। তো ডেমন সেখানে একটু কনফিউজ হয়ে যায় যে এই মানুষগুলোকে কি সত্যি বিশ্বাস করা যেতে পারে।
আর যদিও এই স্থানে আগুন জ্বলেছে এটা তো নতুন কিছু না, বহু বছর আগে সেই রাজা এগান, যার কথা সেই গল্পের প্রথম থেকে আমরা শুনে আসছি, এগান দ্য কনকোরার, সেও এই দুর্গটা সম্পূর্ণ আগুনে জ্বালিয়ে দিয়েছিল। সেই অনেক বছর আগের কথা, সে এখানকার হ্যারেন দ্য ব্ল্যাককে হারানোর জন্য। তবে যেমনটা বললাম, এই স্থানটা স্ট্র্যাটেজিক। এই স্থানটা আপনি দখল করতে পারলে এই স্থানে যে অন্যান্য লর্ডগুলো রয়েছে আশেপাশের, তারা আপনাকে সাপোর্ট করবে। তবে সেই কাজটা অতটা সহজ না। যাই হোক, সে হ্যারেনহাল, ভূতের উপদ্রব সেখানে প্রচুর। কেউ ভূত দেখুক না দেখুক, ডেইমন তো কিছু একটা দেখছে সেখানে। অদ্ভুত অদ্ভুত আওয়াজ সে শুনতে পাচ্ছে। একটা মেয়েকেও সে দেখতে পায়, যে মেয়েটা বলে যে তুমি এই স্থানে মারা যাবে। সেখানে একটা বড় গাছও ছিল, সেটাও আমরা একটু বাদে দেখবো। তবে আপনাদের আগেই বলে দিই, এই গাছগুলোকে বলা হয় ওয়্যারউড। তো কিছু গাছের মধ্যে এরকম মানুষের মুখের মতন ছাপ থাকে, যেগুলোকে হার্ট ট্রি বলা হয়। তবে একটা গাছে মানুষের মুখ থাকলোই বা কী করে? অনেকে মনে করে যে চিলড্রেন অফ দ্য ফরেস্টরা এই গাছের মধ্যে খোদাই করে মানুষের মুখ বানিয়েছে। কারা এই চিলড্রেন অফ দ্য ফরেস্ট? তাদের মানুষদের মতনই দেখতে, তবে সম্পূর্ণ একটা আলাদা জাতি, একটা ডিফারেন্ট রেস। এবং এই ওয়েস্টেরোসে আগে তো মানুষেরা বসবাস করতো না, তারা তো এসোস থেকে এসেছে। মানুষদের জ্বালাতন শুরু হওয়ার আগে এখানে এই চিলড্রেন অফ দ্য ফরেস্টরাই বসবাস করতো। সো তাদের কাছে সেই গাছটা খুবই পবিত্র। অন্যদিকে স্যার ক্রিস্টন কোল তার সম্পূর্ণ আর্মি নিয়ে রওনা দেবে সেই রিভারল্যান্ডের উদ্দেশ্যে। এরই মধ্যে এলিসেন্টের ভাই অর্থাৎ স্যার গোয়েন হাইটাওয়ার সেখানে চলে আসে। স্যার গোয়েন এখন ক্রিস্টন কোলের সাথে এই মার্চে অংশ নেবে, তারা যে যাত্রা করছে। অন্যদিকে রেইনা চলেছে সেই বাচ্চাগুলোকে নিয়ে, সে চলেছে লেডি জেন এরিনের সাথে সাক্ষাৎ করতে, যে রেনেরার ছেলে জোফারির দেখাশোনা করবে। রেনা একদমই খুশি না, কারণ যেখানে সবাই যুদ্ধে অংশ নিচ্ছে সেখানে তাকে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে তার বোন বেইলা এবং রেনেরা দুজনেই তাকে বোঝায় যে তার দায়িত্বটা সব থেকে বড়, কারণ এই যুদ্ধে যদি সবাই মরে যায় তাহলে এই বংশের যারা ভবিষ্যৎ রয়েছে তারা বেঁচে যাবে শুধুমাত্র রেইনার জন্যই। তাকে এই কাজটা করতেই হবে। অন্যদিকে ল্যারি স্ট্রং চলে যায় এইগানের সাথে সাক্ষাৎ করার জন্য। ল্যারিসের কাজ কি? কোথায় কি চুপচাপ আলোচনা হচ্ছে, কে কার নামে প্লট রটাচ্ছে, এইগুলোর খবর রাখা এবং রাজাকে গিয়ে সেগুলো জানানো। সে নিজস্ব কিছু প্লট বানিয়ে যাচ্ছে। তাকে তো দেখেছি কখনো অ্যালিসেন্টের সাথে সাক্ষাৎ করতে, কখনো এইম্যান্ডের সাথে সাক্ষাৎ করতে, এখন আবার এইগানের সাথে। মোটমাট সে একটা ধূর্ত মানুষ, নিজের সুবিধাটাই বোঝে। অন্যদিকে এইগান, সে সত্যি বোকা, তার মনে এত প্যাঁচ নেই। সে বুঝতে পারে যে এই ল্যারি স্ট্রং নামক মানুষটা এ তো বেশ কাজের, তাকে একটা পদে রাখা উচিত, যে পদটা হচ্ছে মাস্টার অফ উইসপার্স। তারপর এইগান চলে যায় তার বন্ধুদের নিয়ে ড্র্যাগন পিটে। তবে সে ড্র্যাগন পিটে যায় না, সে চলে যায় সেই পতিতালয়। সেখানে আমরা উলফ নামক একজন মানুষকে দেখি, যে নিজেকে একজন টার্গেরিয়ান পরিবারের ছেলে মনে করে। সে নাকি একটা বাস্টার্ড, যে হচ্ছে বেইলেন টার্গেরিয়ানের ছেলে, এমনটাই সে সবাইকে বলে। এখন তার কথায় কতটা যুক্তি আছে সেটা নয় পরে জানবো। তবে রাজা এইগান তার বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছায়, মদ খেয়ে একদম চরম মাতালছে, এবং সেই পতিতালয়তেই সে তার নিজের ভাই এইমন্ডকে খুঁজে পায়। এখন ছোটবেলা থেকেই তার একটা বদ অভ্যাস রয়েছে, সে এইমন্ডকে নিয়ে নানান মজা ঠাট্টা করতো, যেটা এইমন্ড পছন্দ করতো না। তারা যখন ছোট ছিল তখন আমরা দেখেছি, এবং সেম কাজ সে এখনও করছে। অন্যদিকে ক্রিস্টেন কোল এবং কিছু নাইটস তারা যাত্রা করছে, এবং বেইলা তখন মুন ড্যান্সার নামক তার ড্র্যাগনের পিঠে চড়ে সেই স্থানটা পাহারা দিচ্ছিল। ভাগ্যের জোরে ক্রিস্টেন কোল এবং তার সঙ্গীরা বেঁচে যায়, কারণ তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়, যেখানে ড্র্যাগন ঢুকতে পারবে না। যাই হোক, বেইলা সে তো কোলকে দেখেই নিয়েছে এবং সরাসরি রেনেরাকে এই খবরটা জানায়। প্রতিটা কাউন্সিল মেম্বার রেনেরাকে বলতে থাকে যে এখনই তাদের কোনো পদক্ষেপ নিতে হবে, তাদেরকে আগে স্ট্রাইক করতে হবে, আগে লড়াইটা শুরু করতে হবে। তবে রেনেরা শান্তিপূর্ণভাবে জিনিসটাকে থামাতে চায়, এবং এইটা নিয়ে সেই কাউন্সিল মেম্বার এবং রেনেরার মধ্যে অনেক তর্কও হয়। যাই হোক, জল তো অনেকটা গড়িয়ে গেছে। রেনেরা তারপর মেসেরার সাথে সাক্ষাৎ করে, কারণ সেই মেয়েটার গুপ্তচর চারিদিকে ছড়িয়ে রয়েছে। সে কিংস ল্যান্ডিংয়ে কীভাবে প্রবেশ করতে হবে লুকিয়ে, সে সেটা জানে, এবং তারই সাহায্য নিয়ে রেনেরা ছদ্মবেশে চলে যায় অ্যালিসেন্টের সাথে সাক্ষাৎ করতে। অ্যালিসেন্ট যখন প্রে করতে যায়, সেখানে রেনেরা গোপনে তার সাথে সাক্ষাৎ করে, এবং অ্যালিসেন্ট একদম অবাক যে রেনেরা এত সাহস করলোই বা কী করে, কারণ এই স্থানে কেউ যদি তাকে চিনে নেয় বা ধরে নেয় সে খুন হয়ে যাবে। তবে যেমনটা বললাম, অ্যালিসেন্ট কিন্তু রেনেরার ক্ষতি চায় না, সেও শান্তিপূর্ণভাবে এই ঝামেলাটা মেটাতে যায়। সেখানে আলোচনা হচ্ছে যে কে প্রকৃত রাজা, কে এই সিংহাসনে বসবে। রেনেরা তার নিজের যুক্তিটা দেয়। তবে অ্যালিসেন্ট যখন তার কথাটা বলে, অর্থাৎ কেন তার ছেলেকে রাজা করা হয়েছে, সেই কথাটা শুনে রেনেরা অবাক হয়ে যায়। মনে আছে তো, রাজা ভিসেরিস মৃত্যুর আগে বকবক করছিল, এইগান নামে কিছু একটা বলেছিল, এবং এটাই শুনে এলিসেন্ট ভেবেছিল যে তাদের ছেলে এইগানকে হয়তো রাজসিংহাসনে বসাতে হবে। তবে সেটা না, রাজা ভিসেরিস যে গল্পটার কথা বলছিল সেটা হচ্ছে দ্য সং অফ আইস অ্যান্ড ফায়ার, যেটা হচ্ছে সেই তাদের পুরনো রাজা এইগানের একটা স্বপ্ন। যাই হোক, এটা তো বর্তমানে একটা গল্প, এবং রাজা ভিসেরিস সেটাই বলছিল, এবং সেটাকেই ভুলভাল শুনেছে এলিসেন্ট। তবে এখন এটা বলে লাভ কি? যেমনটা বললাম, জল তো অনেক গড়িয়ে গেছে। এখন এলিসেন্ট তো এটা বলতে পারবে না যে সে ভুল শুনেছিল বলে আজকে বর্তমানে এত বড় ঝামেলা, যেটা হওয়ার সেটাই হবে। অন্যদিকে
ডেমন তো রয়েছে হেডেনহলে। স্যার সাইমন তাকে জানায় যে অস্কার টালি তার সাথে সাক্ষাৎ করতে এসেছে। তবে ডেমনের সাথে তো গ্রোভার টালির সাক্ষাৎ করার কথা। গ্রোভার টালি হচ্ছে সেই টালি পরিবারের হেড এবং রিভারডানের একজন লর্ড। তবে সেই মানুষটা বর্তমানে বিছানায় পড়ে রয়েছে, বেশিরভাগ সময় সে বিছানাতেই কাটাচ্ছে, অসুস্থ, তার বয়সটাও বেশি হয়ে গেছে, সেই কারণে তার আর্মিরাও কোনো স্টেপ নিতে পারছে না বিনা কোনো অর্ডারে। অস্কার টালি সাহায্য করতে চায়, কিন্তু গ্রোভার টালি যেহেতু একদম উল্টে পড়ে রয়েছে তার কারণে রিভারডান বেশি একটা সাহায্য করতে পারছে না। তবে ডেমন তো এখানে একটা জিনিসের জন্যই এসেছে, তার আর্মি প্রয়োজন। অন্যদিকে সেই ব্ল্যাক কাউন্সিলে প্রত্যেকটা লর্ড তো একদম ভয় পেয়ে রয়েছে, কারণ স্যার ক্রিস্টেন কোল তার সম্পূর্ণ আর্মি নিয়ে যাচ্ছে এক একটা জায়গা দখল করতে। তাদের কিছু তো একটা পদক্ষেপ নিতে হবে। তবে তাদের রানী অর্থাৎ রেনেরা সে কোথায়? আমরা জানি যে সে লুকিয়ে লুকিয়ে অ্যালিসেন্টের সাথে সাক্ষাৎ করতে গেছিল, ব্যাপারটা কেউ জানে না। তবে সে এখনও ফেরেনি। সেই কাউন্সিলে উপস্থিত বহু মানুষ তো এটা বলছে যে তার অনুপস্থিতিতে তারা নিজেরা মিলে কিছু ডিসিশন নেবে, যেটা আবার রেনেরার ছেলে পছন্দ করছে না। তারা অপেক্ষা করতে চায় রেনেরা আসা পর্যন্ত। বাই দ্য ওয়ে, লর্ড কর্লিসের সেই কীর্তির কথা যে বলেছিলাম, তার একটা অবৈধ ছেলেও রয়েছে যার নাম হচ্ছে অ্যালেন। এটার ব্যাপারে কিন্তু কর্লিসের স্ত্রী অর্থাৎ ভেনিস সে জানে। ভেনিস চায় যে অ্যালেনকে তার যোগ্য স্থানটা দেওয়া হোক, যেটা সে ডিজার্ভ করে। প্রথমত রাজার রক্ত তার শরীরে বইছে, দ্বিতীয়ত লর্ড কর্লিসকে সে বাঁচিয়েছিল। তার সাথে যেমন তেমন মানুষের মতন আচরণ করাটা কিন্তু ঠিক না, যে জিনিসটা লর্ড কর্লিস অনেক প্রথম থেকে করে আসছে। অন্যদিকে স্যার ক্রিস্টেন কোল হাউস ডার্কলিনের উপরে আক্রমণ করে, ডার্কলিনের লর্ডকে হত্যা করে। তবে তারপরে সে চলে যায় রুকস রেস্টের উদ্দেশ্যে। তবে তার তো হেডেনহলে যাওয়ার কথা, রুক রেস্ট কেন? ওয়েল, এই ব্যাপারে সে এইমন্ডের সাথে প্লটিং করেছে, যেটা যখন রাজা এইগন জানতে পারে তখন সে রেগে যায় যে তাকে প্রশ্ন না করে তারা নিজেদের মতন প্লটিং কেন করছে। দেখুন, রুকস রেস্ট হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, যেটা ড্র্যাগনস্টোন অর্থাৎ যেখানে রেনেরা রয়েছে এবং হেডেনহাল যেখানে ডেমন রয়েছে, দুটোর মাঝখানে একটা পাঁচিল তৈরি করে দেবে। তো সেই স্থানটা যদি দখল করা যেতে পারে তো বেশ ভালোই হবে। একই সাথে সেখানকার সিকিউরিটি খুবই কম আছে, কারণ সেই রুকস রেস্টে যে রাজা রয়েছে অর্থাৎ লর্ড সাইমন স্ট্যান্টন, সে এই মুহূর্তে রেনেরিয়ার সেই কাউন্সিলে রয়েছে, তাই তার বাসস্থানে আক্রমণ করাটা খুবই ইজি হবে। এখন বেচারা এইগানের কাছে তো নতুন কোনো স্ট্র্যাটেজি নেই, বুদ্ধিও নেই, সে লজ্জাও পড়ে গেছে যে সে কিছু করতে পারছে না। অন্যদিকে তার ভাই কত সুন্দর স্ট্র্যাটেজি বানাচ্ছে, তো তার আর বলার কোনো রাস্তা নেই সেখানে। তার মা অ্যালিসেন্ট সেও বলছে যে তুমি জাস্ট বসে থাকো, কিছু করার দরকার নেই। অন্যদিকে এইগান কিছু করে দেখাতে চায়, নিজেকে একটা রাজা প্রমাণ করতে চায়। সে তো শুনেছে যে স্যার ক্রিস্টেন কোল সেই রুকস রেস্টের উদ্দেশ্যে গেছে, সো সেও তার ড্রাগনের পিঠে চড়ে সেখানে চলে যায় তার নিজের সঙ্গীদের অর্থাৎ নিজের আর্মিদের সাহায্য করার জন্য। তার ড্রাগনটার নাম হচ্ছে সানফায়ার। অন্যদিকে আমাদের ব্ল্যাক কাউন্সিলে সবাই চিন্তিত যে ক্রিস্টেন কোল সেখানে তো আক্রমণ করছে, স্যার সাইমন এবং তার লোকজনদের বাঁচানোর জন্য ড্র্যাগনের সাপোর্ট প্রয়োজন। কে যাবে সেখানে? তখন ভেনিস জানায় যে সে যাবে। প্রথমত তার যুদ্ধের এক্সপিরিয়েন্স রয়েছে, একই সাথে তার ড্র্যাগন অর্থাৎ মেলিস সেও অনেকগুলো যুদ্ধ লড়েছে, তো এটা তাদের কাছে নতুন না। আমরা দেখি যে ভেনিস এবং মেলিসের মধ্যে একটা দারুণ বন্ডিং রয়েছে, তাদের সম্পর্কটা খুব ভালো। একই সাথে মেলিস একটা বড় ড্র্যাগন, তো এই যুদ্ধে তাদের একটা সাহায্য করতে পারে সে। অন্যদিকে রুকস রেস্টে স্যার ক্রিস্টেন কোল সেখানে আক্রমণ করতেই যাবে, তখন এইগান ড্র্যাগনের পিঠে চলে আসে। ক্রিস্টেন কোল কিছুই জানে না যে এটা এরকম কিছু হবে। এগান তো নিজেকে প্রমাণ করতে যায়, তাকে তো আর কেউ বলেনি। অন্যদিকে এইমন্ড ভ্যাগারের পিঠে চেপে সেই জঙ্গলে চুপচাপ লুকিয়ে ছিল, সুযোগের অপেক্ষা করছিল। ভেনিস তার ড্র্যাগন মেলিসের পিঠে চেপে সেখানেও চলে আসে এবং সেখানে শুরু হয় ড্যান্স অফ দ্য ড্র্যাগন, যেখানে ড্র্যাগনের সাথে ড্র্যাগনের লড়াই শুরু হয়। এই দ্বিতীয় সিজনে এই প্রথম আমরা একটা এপিক ব্যাটেল এবার দেখতে পাই। স্বাভাবিকভাবে মেলিসের কাছে সেই সানফায়ার নামক ছোট ড্র্যাগনটা কিছুই করতে পারে না। মেলিস এবং সানফায়ার দুটো ড্র্যাগন সেখানে লড়াই করছে, আর এবং সেই সময় ভেগার সেখানে চলে আসে। এইমন্ড তার ড্র্যাগন ভেগারকে নিয়ে সেখানে চলে আসে এবং আক্রমণ করে দেয়। এইমন্ড জানতো যে তার ড্র্যাগনটা যদি আগুন ছাড়ে সেখানে, তাহলে সেই আগুনে তার নিজেরই ভাই অর্থাৎ এইগান তাদের রাজা সেও কিন্তু পুড়ে যাবে, এবং সে ইচ্ছে করেই সেটা করে। কেন জানেন তো? যেমনটা বললাম, এইমন্ড তার ভাইকে পছন্দ করে না, কারণ এইগান এমন্ডের উপরে ছোটবেলা থেকে নানান ধরনের মজা ঠাট্টা করে যেত। এখন সুযোগ বুঝে সে বদলাটা নেয়। ভ্যাগারের সেই চরম আগুনে এইগান এবং তার ড্র্যাগন সম্পূর্ণ পুড়ে যায় এবং সেই জঙ্গলে গিয়ে পড়ে। তবে বাকি থাকে এখন ভ্যাগার এবং মেলিস, সেখানেও তাদের মধ্যে চরম ফাইট হয়। মেলিস একটা দুর্দান্ত লড়াই দেয় সেখানে, তবে ভ্যাগার অনেক পুরনো, ড্র্যাগনদের রানী বলা হয় তাকে। সে আজকের ড্র্যাগন না ভাই, একই সাথে ওয়ার স্ট্র্যাটেজি সে জানে কিভাবে কখন আক্রমণ করতে হয়। ঠিক সেটারই সুযোগ নিয়ে সে লুকিয়ে মেলিসের উপরে আক্রমণ করে, যে লড়াইতে মেলিস এবং ভেনিস তারা দুজনেই মারা যায়। আমরা দেখতে পাই যে রেনিসের কাছে সুযোগ ছিল পালানোর, তবে তা সত্ত্বেও সে ফিরে আসে। সে নিজেকে একটা সেরা রানীর মর্যাদাটা দেয়। কেন জানেন তো? তাকে বলা হতো কুইন হু নেভার ওয়াজ। তার রানী হওয়ার তো কথা ছিল, কিন্তু কেউ তাকে রানী হিসাবে মানতো না, কারণ একটা সময় প্রত্যেকে চেয়েছিল যে রাজসিংহাসনে কোনো ছেলেই বসুক।
রেনিস এই জিনিসটা ফিল করতে পারে যে আজকে যখন এই টার্গেরিয়ান পরিবারের তারই পরিবারের আর একটা মেয়ের রাজ সিংহাসনে বসেছে, সেই কারণে সে প্রথম সাপোর্টার ভেনেরাকে দিয়েছে। ভেনেরার সাথে তাদের আলাদা আর কোনো বেশি সম্পর্ক নেই। সে কেনই বা এই যুদ্ধে অংশগ্রহণ করবে? জাস্ট এই একটা জিনিসের জন্যই, কারণ যে স্বপ্নটা তার নিজের পূরণ হয়নি সেটা সে ভেনেরার মধ্যে দিয়ে দেখতে চেয়েছিল, এবং এই কারণেই বীরের মতন সে মৃত্যুবরণ করে। সো সেখানে একটা চরম লড়াই হয়, চারিদিকে বহু সৈন্য পুড়ে ছাই হয়ে গেছে। ড্র্যাগন অ্যাটাক করেছে ভাই, তবে জঙ্গলে যেখানে তাদের রাজা তার ড্র্যাগনটা নিয়ে ক্র্যাশ করেছে। সানফায়ার সেখানে আধমরা হয়ে পড়ে রয়েছে, একই সাথে পড়ে আছে রাজা এগান দ্য সেকেন্ড। এইমান্ড সেখানেই ছিল, সে জেনে বুঝেই অ্যাটাকটা করেছে। সে হয়তো চেয়েছিল তার ভাইকে হত্যা করতে। কি হবে এখন এটাই জানবো এই দ্বিতীয় সিজনের সেকেন্ড ভিডিওতে। অবভিয়াসলি অনেক বড় স্টোরি, অনেক কিছু ডিটেলস আছে এক্সপ্লেন করা, তো একটা ভিডিওতে সেটা কমপ্লিট করা তো সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই কারণে দুটো ভিডিওতে বানানোর সিদ্ধান্ত নিলাম। আই হোপ আপনারা বুঝেছেন। তো কেমন লাগছে সেটা ডেফিনেটলি জানাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে, কোনো কোয়ারিজ থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।